নিউজকাউন্টার.এ আপনাদের আরো একবার স্বাগত। গতকাল 21শে জুলাই তিনটে সমাবেশ হয়ে গেছে কলকাতার বুকে, এটা আপনারা সকলেই জানেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের আর একটা ব্রেকার ফ্যাকশন, যারা এনসিপি নামক দলে যোগ দিয়েছে, তারা দিল্লির রাজঘাটে আলাদা করে শহীদ তর্পণ করেছে। এখন ভিড় যদি কোনো কর্মসূচি, বিশেষ করে প্রকাশ্য কর্মসূচি সফল হবার মাপকাঠি হয়, তাহলে এটা বলতে হবে ঋতব্রতদের আলাদা তৃণমূলের প্রকৃত দল হিসেবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই। অন্তত 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের নিরিখে এই বার্তাটা পরিষ্কার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসকে ঘিরে যেটুকু আবেগ এখনো অবশিষ্ট আছে, সেটা পুরোপুরি মমতা কেন্দ্রিক। বরং সেই তুলনায় কংগ্রেস শহীদ মিনারে তাদের কাদামাখা মাঠে যে সমাবেশ করেছে, সেখানে অনেকদিন বাদে এরকম একটা জোরালো সমাবেশ কংগ্রেসের তরফে দেখা গেছে। 21শে জুলাইয়ের প্রেক্ষিতে তো বটেই। আর শুভঙ্কর থেকে অধীর চৌধুরী থেকে দীপা দাসমুন্সি সমস্ত নেতাদের এক মঞ্চে হাজির করে কংগ্রেস তাদের সমর্থকদের কাছে নিশ্চয়ই একটা নতুন বার্তা দিতে পেরেছে। বিশেষ করে যখন প্রতিদিনই শহর এবং জেলাতে সংখ্যালঘু এলাকা এবং অন্য এলাকায় কিছু না কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে মূল কংগ্রেসে ফেরত যেতে শুরু করেছে। এইরকম একটা অবস্থায় ঋতব্রত, মদন মিত্র, অরূপ বিশ্বাস, ববি হাকিমদের যে সমাবেশ, সেটা ছিল একান্তই নিষ্প্রভ। আর বাস্তবে যেটা দেখা গেল যে প্রায় সভা শুরু হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত আক্ষরিক অর্থে অধিবেশন স্থল বা সভাস্থলে মাছি তাড়াতে হয়েছে। যদিও পরের দিকে সপাঁচেক লোক জড়ো হয়ে কোনো ক্রমে একটা মুখ রক্ষার মতো অবস্থা হয়েছিল, কিন্তু রাজনৈতিক যে কঠিন চ্যালেঞ্জ তারা নিয়েছিলেন, সেখানে কোনো মুখ রক্ষার অবস্থা বা অবস্থান কোনোটাই ঋতব্রত শিবিরের নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে কোনো দল ভেঙে, মূলধারার বড় কোনো দল ভেঙে বিদ্রোহী নেতা বা নেতারা আলাদা গোষ্ঠী করছেন, এরকম নজির যে নেই একদম এটা নয়। এটা যে প্রথম হচ্ছে ব্যাপারটা সেরকমও নয়। পশ্চিমবঙ্গে প্রথম বিধান রায়দের আমলে কংগ্রেস ভেঙেছিলেন প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল ঘোষ সেই সময় সর্বভারতীয় স্তরে কৃপালিনীদের সঙ্গে যোগ দিয়ে এখানে কংগ্রেস ভেঙে নিজেদের আলাদা পার্টি করেছিলেন। প্রফুল্ল ঘোষের সঙ্গে প্রাথমিক বিরোধ হয়েছিল কয়েকজন অবাঙালি ব্যবসায়ীকে খাদ্যে ভেজাল মেশানোর কে কেন্দ্র করে। তাদের তিনি কোমরে দড়ি পরিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন। এতে এখানকার যে ব্যবসায়ী লবি অবাঙালি, তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। মহাত্মা গান্ধী পর্যন্ত বলেন যে এই অবস্থা চলতে পারে না, অবিলম্বে মন্ত্রিসভায় একজন মারোয়ারি প্রতিনিধিকে অন্তত অ্যাকোমোডেট করতে হবে। প্রফুল্ল ঘোষ শেষ পর্যন্ত রাজি হননি এবং তিনি মুখ্যমন্ত্রীত্বের পদ ও কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছেন। কিন্তু প্রফুল্ল ঘোষ সেই অবস্থায় একা হলেও তার সঙ্গে আরো দু একজন প্রভাবশালী মুখ অবশ্য পেয়েছিলেন, কিন্তু এরকম দলের সিংহভাগ বিধায়ককে তো তিনি পাননি, এটা তো বাস্তব। তা সত্ত্বেও প্রফুল্ল ঘোষের সমাবেশ এবং তার সমর্থনে যে জনসমাবেশ ছিল, সেটা ফেলে দেওয়ার মতো ছিল না। বিশেষ করে উদ্বাস্তু আন্দোলনে বামপন্থীদের পাশাপাশি প্রফুল্ল ঘোষের দল রীতিমতো ছাপ ফেলতে পেরেছিল। তারপরে আমরা দেখেছি যে কংগ্রেস যখন ভেঙেছে, সেখানে অজয় মুখার্জি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসেছেন, প্রায় একক একটি চরিত্র। কিন্তু সেই অজয় মুখার্জি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে নিজের দল শুধু তৈরি করেননি, তার পক্ষে জনগণকে শুধু সমাবিষ্ট করতে সফল হননি। 67 সালে এখানে কংগ্রেসের যে দীর্ঘমেয়াদী রাজত্ব ভেঙে যুক্তফ্রন্টকে ক্ষমতায় আনবার অন্যতম মুখ্য আর্কিটেক্ট ছিলেন এই অজয় মুখার্জি।
এর উপরে আমরা দেখেছি যখন ইন্দিরা গান্ধীদের সঙ্গে ডিফারেন্স হচ্ছে, সিন্ডিকেট ইন্ডিকেট লড়াই হচ্ছে, তখন প্রফুল্ল সেন একসময়কার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তারা কংগ্রেস ভেঙে ইন্দিরা গান্ধীর সঙ্গে ডিফারেন্সে এখানে সংগঠন কংগ্রেস তৈরি করছেন, যে সংগঠন কংগ্রেস পরে জনতা পার্টিতে মিশে গেছিল। এবং জনতা পার্টি যখন 1977 সালে সিংহভাগ আসন পেয়েছিল, তারও কিন্তু পশ্চিমবঙ্গে মেজর স্টেক হোল্ডার ছিল প্রফুল্ল সেনের পুরনো সংগঠন কংগ্রেসের লোকেরা। সেখানে হরিপদ ভারতী বা বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো জনসংঘের প্রাক্তন জনসংঘের লোকজন নিশ্চয়ই ছিল, কিন্তু স্টেক হোল্ডার মূলত, এবং 42টার মধ্যে যে 22টা লোকসভা আসনে জনতা পার্টি লড়েছিল, 20টা আসন বামপন্থীদের জন্য ছাড়া ছিল, সেখানে কিন্তু সংগঠন কংগ্রেস বা প্রফুল্ল সেনের লোকজনদের সংখ্যাই বেশি ছিল। অর্থাৎ আমি এতগুলো কথা বললাম এই কারণে, সেটা হচ্ছে যে এই মূল সংগঠন ভেঙে বেরিয়ে আসার পরও যেখানে একজন বা দুজন ব্যক্তিমাত্র বেরিয়েছে, তাদেরও এত করুণ অবস্থা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে দেখা যায়নি। এমনকি 2001 সালে যখন অজিত পাজা মমতার সঙ্গে ডিফারেন্সের প্রেক্ষিতে কিছু সময়ের জন্য নিজেকে আসল তৃণমূল দাবি করে পৃথক সংগঠন চালিয়েছিলেন নিজের বাড়িতে অফিস করে, সেখানেও এত বাজে অবস্থা হয়নি অজিত পাজার। যে করুণ অবস্থা আমরা ঋতব্রতদের যে তৃণমূল গত 21শে জুলাই মেয়র রোডের আমরা দেখতে পেলাম। এখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই অতক্ষীণ। আমার নিজের যেটা বিশ্লেষণ, ঋতব্রতরা আরো কিছুদিন চেষ্টা করবেন, আইন আদালতে টানাহাচড়া চালিয়ে যাবেন, তৃণমূল কংগ্রেস আসল তারা, দলীয় প্রতীক তাদের প্রাপ্য ইত্যাদি যাবতীয় প্রচেষ্টা তারা করবেন। কিন্তু মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাকচ হয়ে গেছে। তারা যদি ফের প্রকৃত তৃণমূল দাবি করে, যারা বিধায়করা জিতেছেন, যারা হেরেছেন আমি তাদের কথা বলছি না, তারা যদি নতুন করে নির্বাচন যান, আমার দৃঢ় বিশ্বাস এই প্রকৃত তৃণমূলের প্রার্থীদের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন এইরকম একটা অবস্থা, যে প্রশ্নটা আমি বলছিলাম যে অতক্ষীণ, আমার নিজের ধারণা যে এখন বিজেপিতে সরাসরি চলে যাওয়া ছাড়া, ঘুরিয়ে বিজেপির হাতে তামাক না খেয়ে ঋতব্রতদের হাতে তারা যদি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভেসে থাকতে চায়, তাহলে এছাড়া অন্য কোনো রাস্তা থাকছে না। যেটা ইতিমধ্যে আপনারা শুনেছেন, দিল্লিতে যারা তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ নিজেদের আলাদা ঘোষণা করে এনসিপি বলে নবগঠিত অস্তিত্ববিহীন পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদের সরাসরি বিজেপিতে নিয়ে যাওয়ার ব্যাপারে একটা ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর আমার ধারণা যে এখানে ঋতব্রতরা আইনি লড়াই, বিধানসভার ভিতরে সংখ্যাগরিষ্ঠ ব্লক ইত্যাদি ইত্যাদি যাবতীয় কিছুই চালান না কেন, যদি সামনের লোকসভার কথা বাদই দিন, আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের কোনো অস্তিত্ব তারা বজায় রাখতে চান, তাদের শেষ পর্যন্ত বিজেপিতে ফেরা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকছে না। আর যারা সংখ্যালঘু বিধায়ক এদের সঙ্গে আছেন, তাদের অবস্থা আরো সঙ্গীন। তাদের অবস্থা না ক্ষুধাহি মিলে না বিশালে সনম, প্রিয় সন্দর্শনও হয়নি, ঈশ্বরেরও সাক্ষাৎ মেলেনি। তারা বলা বাহুল্য আরো বেশি বিপদে পড়বেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের কমেন্ট সেকশন সবসময়ই খোলা থাকে। দেখা হবে পরবর্তী এপিসোডে, চেষ্টা করবেন ভালো থাকবেন।